নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের যে আলোচনার বিষয়টি হচ্ছে তোমাদের মেইন বইয়ের ইউনিট 1 লেসন 3 পেজ নাম্বার 7। আর সেইখানে থাকছে একটি কবিতা, আর এই কবিতার নাম হচ্ছে ওহমি ও লাইফ, লেখক ওয়াল্ট হুইটম্যান। আজকের যে ক্লাসটি উপস্থাপন করতে যাচ্ছি সেটিতে তোমাদের বাংলায় একদম সহজভাবে ব্যাখ্যা প্রদান করা হচ্ছে। আর শুধু তাই নয়, এখানে প্রশ্নের উত্তরগুলোও তোমরা কিভাবে সহজভাবে করবে সেটিও তোমাদেরকে গুছিয়ে দেওয়া হয়েছে। তবে শুরু করার পূর্বে তোমাদেরকে আমি আরেকটি বিষয় ইনফর্ম করতে চাই, সেটি হচ্ছে এই ভিডিওটি টেনে টেনে না দেখে খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবে, কারণ এই কবিতার মধ্যে ভাবার্থমূলক প্রকাশ হয়। এই জন্য মনোযোগ সহকারে যদি তোমরা লক্ষ্য করো তাহলে পরবর্তী কবিতাগুলোও তোমরা আশা করি একা একাই পড়তে পারবে। তাহলে শুরু করা যাক। এটি হচ্ছে তোমাদের কবিতা, আর এই কবিতাটি একদম সহজভাবে বোঝার জন্য আমি সম্পূর্ণ বাংলাটা একত্রে সহজ ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটা লেন্থি হয়ে যাবে বিদায় আমি ইংরেজি রিডিং পড়ছি না। আর এই ইংরেজি রিডিং পড়ে প্রত্যেকটা লাইন রিডিং পড়ে আবার যখন প্রত্যেকটার বাংলা বলবে তখন তোমাদের ব্রেনে ক্যাপচার একটু কম আসবে। এই কারণে মূল বিষয়টা আমি তোমাদের সামনে এখন উপস্থাপন করব, তাহলে একদম সহজভাবেই বুঝতে পারবে। তারপরে শুধু একটু রিডিং পড়লেই এটার বাংলাটা প্রপার বুঝে ফেলবে। ওকে, ভালোভাবে লক্ষ্য করো, তাহলে প্রত্যেকটি কোয়েশ্চেনের অ্যান্সারই সহজভাবে অ্যান্সার করতে পারবে। এই কবিতাটির মূল কথা হচ্ছে মানুষের সংগ্রাম ও হতাশা থাকার সত্ত্বেও জীবনের উদ্দেশ্য খুঁজে বের করা। এখন দেখো, এখানে বলা হয়েছে ওহ আমি ওহ জীবন, হায় আমি হায় জীবন, এই চিরকাল পুনরাবৃত্তির প্রশ্নগুলোর কথা, বিশ্বাসহীন মানুষের অনন্ত সারি নির্বোধে ভরা শহরগুলো। অর্থাৎ এখানে যে বলা হয়েছে যে এই সমাজের মধ্যে অর্থাৎ প্রত্যেকটা জায়গায় বিশ্বাসঘাতক এবং নির্বোধে ভরপুর। আর এটা পূর্বেও ছিল, এখনও আছে, অর্থাৎ যুগের পর যুগ ধরে চলে আসছে। এইটাই বলছে পুনরাবৃত্তির প্রশ্নগুলোর কথা। এই কবি সেই প্রশ্নগুলাই করেছে যে পূর্বে থেকে তো এখনও চলে আসছে, তাই না? এই জন্যই বলছে যে হায় রে জীবন, হায় আমি। তারপরে লক্ষ্য করো, নিজেকে বারবার তিরস্কার করা, কারণ আমার চেয়ে বেশি নির্বোধ আর কে, এবং আমার চেয়ে বেশি বিশ্বাসঘাতক আর কে। এই কথা বলার মানে হচ্ছে যে পূর্বে থেকেও যে বিশ্বাসঘাতক মানুষের এবং নির্বোধে যে ভরপুর শহরগুলো পূর্বেও ছিল, এখনও যে আছে, এই জন্যই যে আমি তো এর প্রতিবাদ করি নাই, এই জন্যই যে নিজেকে খুবই তিরস্কার মনে হচ্ছে। আর আমার চেয়ে বেশি নির্বোধ আর কে, আমার চেয়ে বেশি বিশ্বাসঘাতক আর কে, কারণ যেহেতু প্রত্যেকে এখানে প্রতিবাদ করবে না, আর এই জন্যই তো পুনরাবৃত্তি ঘটছে। এই জন্য আমিও তাদেরই একজন, অর্থাৎ আমিও তাদের সাথে সামিল, যদিও বা চুপ আছে ওই সমাজটাতে। এই কারণেই বলা হয়েছে যে কারণ আমার চেয়ে বেশি নির্বোধ আর কে, এবং আমার চেয়ে বেশি বিশ্বাসঘাতক আর কে। তারপরে দেখো, চোখগুলার কথা যা আলো পাওয়ার জন্য নিরর্থক আকাঙ্ক্ষা করে, তুচ্ছ বস্তুগুলোর জন্য চিরকাল পুনরায় শুরু হয় সংগ্রাম করে। অর্থাৎ মানুষের যে আশা আকাঙ্ক্ষা থাকে, আর এই যে নিরর্থক আশা আকাঙ্ক্ষা, কারণ এই যে নিরর্থক আশা আকাঙ্ক্ষা বলা হয়েছে এই কারণেই যে এই যে বিশ্বাসহীন মানুষের মধ্যে সকলেই যদি এই যে বিশ্বাসঘাতক এবং নিংরামিতে যে কাজগুলো সমাজে হচ্ছে সেটা যদি সকলেই পরিবর্তন আমরা করার চেষ্টা না করি, তাহলে এই যে এই আকাঙ্ক্ষাগুলো নিরর্থক থাকবে। এই সমাজে এটি আবার পুনরাবৃত্তি ঘটবে একের পর এক, এই জন্য নিরর্থক আকাঙ্ক্ষা করে। আর এই যে ছোটো ছোটো বিষয়গুলোর জন্য এই যে চিরকাল একের পর এক সংগ্রাম করে যাচ্ছে, সেটা তো কখনোই পরিবর্তন হবে না। এই জন্য বলা হয়েছে যে চোখগুলার কথা যা আলো পাওয়ার জন্য নিরর্থক আকাঙ্ক্ষা করে, তুচ্ছ বস্তুগুলার জন্য চিরকাল পুনরায় শুরু হওয়া সংগ্রামের জন্য। তারপরে
সব খারাপ ফলাফলগুলোর মধ্যে আমার চারপাশে দেখা কৃপণ ও নোংরামি মানুষের ভিড় আমি দেখি। অর্থাৎ এই যে চতুর্দিকেই সমস্ত জায়গায় এই যে নোংরামিগুলা এবং কৃপণ মানুষের ভিড়গুলা এবং বিশ্বাসঘাতকতা চতুর্পাশেই দেখা যায়, যার ফলে এই যে পরিবর্তন করার চেষ্টা করে না, সকলেই একত্রিত হয়ে এগিয়ে আসে না। এই জন্যই সর্বশেষ ফলাফলটা সেটাই হচ্ছে সব খারাপ ফলাফলগুলোর মধ্যে। তারপরে দেখো, এটা একটু কারণ উল্লেখ করেছে, অর্থাৎ বাকি সব শূন্য এবং অন্যদের অসফল বছরগুলা, বাকি সমস্ত কিছু আমার সাথে জড়িত। এই যে বাকি সব শূন্য, পূর্বেই আমি বলেছি যে সকলেই এটা পরিবর্তন করার জন্য এগিয়ে আসে না, সকলেই দেখা গেল যে তাল মিলিয়ে যাচ্ছে এই সমাজে। এই জন্য বলা হয়েছে যে বাকি সব শূন্য এবং অন্যান্যদের অসফল বছরগুলো, অর্থাৎ যে সময়গুলো অতিবাহিত হয়েছে সেটি অর্থপূর্ণভাবে অতিবাহিত হয়নি, অর্থাৎ বিশ্বাসঘাতকও ছিল, নোংরামি ছিল, সমাজে কার্যক্রমগুলো এখনও আছে। এই জন্যই যে সময়গুলা অতিবাহিত হয়েছে ঠিকই, কিন্তু এই যে অসফল বছরগুলা, বাকি সমস্ত কিছু আমার সাথে জড়িত। আর এই যে প্রতিবাদ যে করে নাই এখানে, সে নিজেকেও, এই যে কবি এখানে নিজেকেই দায়ী করেছে, কারণ আমিও তো এর প্রতিবাদী হয়ে উঠি নাই, এই কারণে এই সমস্ত কিছুর সাথে আমি জড়িত, সরাসরি এখানে উল্লেখ করেছে। এখন প্রশ্নটি, হায় আমি এত দুঃখজনকভাবে ফিরে আসে, এসবের মাঝে কি ভালো আছে? হায় আমি, হায় জীবন। অর্থাৎ এই যে একের পর এক ঠিক এইভাবেই দুঃখজনকভাবে এই নোংরামির কার্যক্রমগুলা চলছে, বিশ্বাসঘাতক এখনও আছে, এইসবের মাঝে কি আমরা ভালো থাকতে পারি? হায় রে আমি, হায় রে জীবন, এই হতাশাটি এখানে উল্লেখ করেছে। তারপরে এই কবিতায় এই যে উত্তর হলো, এটার একটা মানেও বুঝিয়ে দিয়েছে যে এটার কি সমাধান কি। অর্থাৎ এখানে বলছে যে তুমি যে এখানে আছো, আর এর মানে জীবন আছে এবং পরিচয় আছে। অর্থাৎ তুমি যে এখানে আছো, তোমারও তো একটা অস্তিত্ব আছে, তোমার জীবন আছে, তোমার সত্তা আছে, অর্থাৎ তোমারও তো একটা অবস্থান এখানে আছে। যে এই যে শক্তিশালী এক নাটক চলছে, এই যে অনেকেই তাল মিলিয়ে যাচ্ছে, এই যে সমাজে যে এত বড় একটা শক্তিশালী নাটক চলছে, চুপ থাকে, তাল মিলায়, এই যে নাটকগুলা চলছে, আর এতে তুমি একটি ছন্দ যোগ করতে পারো, আর এতে তুমি একটি ছন্দ যোগ করতে পারো, এই কথাটির মানেই হচ্ছে এই যে তোমারও যে জীবন আছে, পরিচয় আছে, সত্তা আছে, তোমারও একটা অবস্থান আছে, তুমিও তো কাউকে নিয়ে চলছো। অর্থাৎ তুমি ইচ্ছে করলে এই সমাজটাতে একটা গঠনমূলক কাজে অংশগ্রহণ করে সমাজকে পরিবর্তন করারও একটা তুমি ভূমিকা রাখতে পারো, অর্থাৎ ভালো সমাজ গঠনেও তুমি একটা ভূমিকা রাখতে পারো। এই কথাটাই এখানে উল্লেখ করেছে যে আর এতে তুমি একটি ছন্দ যোগ করতে পারো। এখন এই বাংলাটা যখন ভালোভাবে পড়বা, তাহলে কুয়েশ্চেনগুলো পড়ার সাথে সাথে কুয়েশ্চেনের আনসারগুলো তোমরা সহজভাবেই আনসারটা করতে পারবে। এখন কুয়েশ্চেনের অ্যান্সার কীভাবে সহজভাবে লেখা যায় এবং অ্যান্সারটা কীভাবে মুখস্থ করলেও একদম সহজভাবে মুখস্থ করা যায় রিডিংয়ের মধ্যে, আমি সেই সিস্টেমটাই তোমাদেরকে আমি এই মেইন বইয়ের কুয়েশ্চেনগুলো এখন অ্যান্সারগুলো করে বাংলা সহ আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে, লক্ষ্য করো। তার আগে তোমাদেরকে কয়েকটি ওয়ার্ড দিচ্ছি, এই ওয়ার্ডগুলো অবশ্যই তোমাদের জানতে হবে প্যাসেজটাকে সহজভাবে বাংলা করার জন্য এবং কুয়েশ্চেনের বাংলাটাও সহজভাবে করার জন্য। এটি হচ্ছে ক্রেভ, আকাঙ্ক্ষা করা, স্ট্রাগল, সংগ্রাম করা, সর্ডিড, নোংরা বা অনৈতিক, প্লডিং, ধীরগতিতে চলা, ভার্স, কবিতার লাইন, কনভিন্সিং, যুক্তিসঙ্গত। এই ওয়ার্ডগুলো তোমরা পড়ে নেবে। কুয়েশ্চেনে যাওয়ার পূর্বে আমি টোটাল বাংলাটা এখানে লাইন টু লাইন দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা আবার পড়ে নিতে পারবে। ভিডিওটা লেন্থি হয়ে যাবে, এই জন্য আমি আর এখানে রিডিং পড়ছি না। এই যে পুরো কবিতাটা এখানে বাংলা দেওয়া আছে লাইন টু লাইন। তো পরবর্তী স্টেপে আসা যাক। তোমাদের মেইন বইয়ে 8টি কুয়েশ্চেন দেওয়া আছে, আমি সেই 8টি কুয়েশ্চেন সহজভাবে আলোচনা করছি, লক্ষ্য করো। তো প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম, অর্থাৎ কবিতাটির মূল ভাব কি? তাহলে উত্তরটি হচ্ছে, কবিতাটির মূল ভাব হলো সংগ্রাম ও হতাশা থাকা সত্ত্বেও জীবনের উদ্দেশ্য খুঁজে বের করা।
এখন দেখো এই যে কুয়েশন থেকে কুয়েশনের উত্তর অর্ধেক বানিয়ে ফেলতে পারবা, যেমন দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ, এই যে হুবহু নেওয়া হয়েছে। তারপরে দেখো এই যে কবিতাটির মূল ভাব হলো, এখন দেখো দ্য সার্চ ফর পারপাস, অর্থাৎ উদ্দেশ্য খুঁজা। কিসের উদ্দেশ্য খুঁজা? ইন লাইফ, জীবনের। পরে কি? সংগ্রামের সত্ত্বেও, ডেসপাইট হলো সত্ত্বেও, ডেসপাইট স্ট্রাগল। পরে কি? অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্টস, হতাশা। এইভাবে পার্ট বাই পার্ট যখন এই শব্দের ওয়ার্ডগুলো পড়ে নিবা তখন এমনি গুছিয়ে লিখতে পারবা। 2 নম্বর কোয়েশ্চেনে যাই। হোয়াট রিকারিং কোয়েশ্চেনস ডাজ দ্য পোয়েট মেনশন, অর্থাৎ কবি কোন পুনরাবৃত্ত প্রশ্নগুলোর কথা বলেছেন? উত্তর হচ্ছে কবি জীবন মানে মানুষের ভুল এবং অস্তিত্বের উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন করেছেন। তাহলে দেখো এই যে কোয়েশ্চেন থেকে বানিয়ে নিবা, দ্য পোয়েট মেনশন কোয়েশ্চেনস, কবি কি করেছে? উল্লেখ করেছে প্রশ্নগুলা। কিসের প্রশ্ন? অ্যাবাউট দ্য মিনিং অফ লাইফ, জীবনের মানে। তারপরে দেখো হিউম্যান ফল্টস, মানুষের ভুল, অ্যান্ড এবং দ্য পারপাস অফ এক্সিস্টেন্স, অর্থাৎ এক্সিস্টেন্স মানে কি? অস্তিত্ব। তাহলে তোমরা পার্ট পার্ট করে ওয়ার্ডগুলো পড়বা, দেখবা যে কোয়েশ্চেনের আনসার এমনি প্রপার হয়ে গেছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইউজলেস ইয়ার্স? ইউজলেস ইয়ার্স দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? তোমরা শুধু বাংলা করার চেষ্টা করবো, তাহলে প্রত্যেকটাই সহজ হয়ে যাবে। এই জন্য কোয়েশ্চেনের পাশে আমি বাংলা দিয়ে দিয়েছি এবং কোয়েশ্চেনের অ্যান্সারগুলোও একদম সহজভাবে এখানে দেওয়া হয়েছে। অনেক বইয়ে অনেক কঠিনভাবে দেওয়া আছে, তো যাই হোক লক্ষ্য করো। তো কবি নিরর্থক বছরগুলো দিয়ে কবি বোঝাতে চেয়েছেন সেই বছরগুলো যেগুলো অপচয় মনে হয় অথবা যেগুলো অর্থপূর্ণ অর্জন নেই। তাহলে এনে এই অনেকটা বড় মনে হইতে পারে, কিন্তু দেখো এই যে কোয়েশ্চেন থেকে বানানো হয়েছে বাই, এই যে বাই প্রথমে দিয়ে বাই ইউজলেস ইয়ার্স, এই যে অর্থহীন বছরগুলোর দ্বারা দ্য পোয়েট মিন বাই দ্য ইয়ার্স দ্যাট, এই যে দ্যাট দিয়ে যুক্ত করা হয়েছে অন্য নোটগুলা। তো এই যে এখানে এতটুক তো হুবহু কোয়েশ্চেন থেকে নেওয়া যাচ্ছে, যে বছরগুলো ফিল ওয়াস্টেড, ওয়াস্ট মানে কি? অপচয়, অর্থাৎ অপচয় অনুভব, আর ওর উইদাউট মিনিংফুল অ্যাচিভমেন্ট, অর্থাৎ অর্থপূর্ণ অর্জন নয়। তাহলে এই যে এই অল্পতেই হয়ে গেল অ্যান্সারটা, অর্থাৎ কবি নিরর্থক বছরগুলো দিয়ে কবি বুঝাতে চেয়েছেন সেই বছরগুলো যেগুলো অপচয় মনে হয় অথবা যেগুলো অর্থপূর্ণ অর্জন নেই। তারপরে দেখো ইজ এইজ অ্যান্ড আইডেন্টি মার্কার, হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ, অর্থাৎ বয়স কি পরিচয়ের একটি চিহ্ন? বার্ধক্যের বৈশিষ্ট্যগুলো কি কি? তাহলে যে হ্যাঁ, বয়স পরিচয়ের একটি চিহ্ন, এটা তো কোয়েশ্চেন থেকেও সরাসরি অ্যান্সারটা হয়ে যাবে। বার্ধক্যের বৈশিষ্ট্যগুলো হলো শুধু এই যে জ্ঞান, অভিজ্ঞতা, এই যে 2টা ওয়ার্ড শিখলেই চলতেছে, এবং কখনো শারীরিক দুর্বলতা, এই ওয়ার্ডগুলো শিখলেই চলবে। তাহলে দেখো তোমরা আগে কোয়েশ্চেনের অ্যান্সারের ওয়ার্ডগুলো শিখে নিবা। তাহলে দেখো ইয়েস, এইজ ক্যান বি আইডেন্টি মেকার। তারপরে অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ ইনক্লুড কি? উইজডম, জ্ঞান, এক্সপিরিয়েন্স, দক্ষতা, অ্যান্ড সামটাইমস ফিজিক্যাল উইকনেস, শারীরিক দুর্বলতা। অর্থাৎ হ্যাঁ, বয়স পরিচয়ের একটি চিহ্ন হতে পারে, বার্ধক্যের বৈশিষ্ট্যগুলো হলো জ্ঞান, অভিজ্ঞতা এবং কখনো শারীরিক দুর্বলতা। তারপরে কোয়েশ্চেন, হোয়াট ডু সর্ডিড অ্যান্ড প্লডিং মিনিং? সর্ডিড এবং প্লডিং শব্দগুলোর অর্থ কী? সেটা ওয়ার্ডগুলো তো আমি 2টা ওয়ার্ড দিয়েই দিয়েছিলাম, এখানে ডাইরেক্ট লিখে ফেলবে যে সর্ডিড মানে নোংরা বা অনৈতিক, প্লডিং মানে ধীর ও স্থিরগতি। তাহলে এই যে ইংরেজিটা দেওয়া হচ্ছে সর্ডিড মিনস ডার্টি ওয়ার্ড, ইমোরাল, এই 2টা ওয়ার্ড শিখলেই চলতেছে। আর অ্যান্ড প্লডিং মিনস স্লো অ্যান্ড স্টেডি মুভমেন্ট, ধীরগতি। তাহলে
কোয়েশ্চেনের অ্যান্সার করা একদম সহজ। বারবার আমি বলছি যে ওয়ার্ডের মিনিং মুখস্থ করে ফেলবে, তারপরে সিস্টেমটা তো আমি দেখিয়ে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট ফেইথ ডাজ দ্য পোয়েট মেনশন হেয়ার? কবি এখানে কোন বিশ্বাসের কথা উল্লেখ করেছেন? তাহলে লক্ষ্য করো, কবি মানবতার প্রতি এবং নিজের প্রতি বিশ্বাসের অভাবের কথা উল্লেখ করেছেন। এই যে কবিতা বলেছিল যে আমিও এর সাথে জড়িত, আমিও বিশ্বাসঘাতকদের মধ্যে একজন, কারণ আমিও তো প্রতিবাদ করি না, আমার বিশ্বাসই নাই যে সমাজটাকে পরিবর্তন করাইতে পারবো, এই নোংরামির কাজগুলো দূর করতে পারবো। এই কারণেই যে কবি মানবতার প্রতি এবং নিজের প্রতি বিশ্বাসের অভাবের কথা উল্লেখ করেছেন। এই যে দ্য পোয়েট মেনশনস, কোয়েশ্চেন থেকে নিলাম। তারপরে দেখো দ্য ল্যাক অফ ফেইথ, বিশ্বাসের অভাব। তাইলে ল্যাক ওয়ার্ডটি শিখবা ফেইথ ওয়ার্ড, তাহলে এমনিতে ম্যাচিং হবে। তো ইন হিউম্যানিটি, মানবতা, অ্যান্ড ওন সেলফ, নিজের প্রতি। তারপরে কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 7, ইজ দেয়ার এ সিম্বলিক মিনিং অফ কন্ট্রিবিউট আ বার্ডস ইন দ্য লাস্ট লাইন? এটা একটু হার্ড মনে হয়, আমি সহজ করে দিয়েছি। অর্থাৎ কবিতার শেষ লাইনে একটি ছন্দ যোগ করা, প্রসঙ্গটি কোনো প্রতীকী অংশগ্রহণ বহন করে। দেখো, হ্যাঁ, এর মানে হলো যে প্রত্যেকেই জীবনের সংগ্রামের সত্ত্বেও প্রতিটি ব্যক্তি একটি অনন্য ভূমিকা, অর্থপূর্ণ অবদান রাখতে পারে। এই যে একটি ছন্দ যোগ করা বলছিলাম, এই যে তুমিও সমাজ গঠনে একটা ভালো ভূমিকা রাখতে পারো, সেই কথাটা এখানে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ইয়েস, ইট মিনস দ্যাট, এটার মানে হচ্ছে যে এভরি ওয়ান ইন্ডিভিজুয়াল, মানে ব্যক্তিগতভাবে প্রত্যেকে পৃথকভাবে কি করতে পারে, ডেসপাইট শর্ত, লাইফ স্ট্রাগল, জীবনের সংগ্রামের সত্ত্বেও প্রত্যেকেই ক্যান মেক, তা তৈরি করতে পারে, অর্থাৎ পারে, কি পারে, এ ইউনিক পার্ট, অদ্বিতীয় অংশগ্রহণ করে, অ্যান্ড মিনিংফুল কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন মানে কি অবদান, আর মিনিংফুল মানে কি অর্থপূর্ণ একটা অবদান রাখতে পারে। তাহলে দেখো, ইয়েস ইট মিনস দ্যাট এভরি ওয়ান ইন্ডিভিজুয়াল ডেসপাইট লাইফ স্ট্রাগল ক্যান মেক এ ইউনিক পার্ট অ্যান্ড মিনিংফুল কন্ট্রিবিউশন। হ্যাঁ, এর মানে হলো যে প্রত্যেকেই জীবন সংগ্রামের সত্ত্বেও প্রতিটি ব্যক্তি একটি অনন্য ভূমিকা, অর্থপূর্ণ অবদান রাখতে পারে। সর্বশেষ কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8, ডু ইউ ফাইন্ড দ্য আনসার সেকশন অফ দ্য পোয়েম কনভিন্সিং? অর্থাৎ কবিতাটির উত্তর অংশটি কি তোমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে? উত্তর অংশটি অ্যান্সারের পরে যে শেষের দিকে কবিতার মধ্যে, হ্যাঁ, এটি যুক্তিসঙ্গত, কারণ এটি আশা জাগায় এবং প্রতিটি জীবনের গুরুত্বকে তুলে ধরে। এটা ভাবার্থমূলক প্রশ্নটা করেছে। অর্থাৎ ইয়েস ইট কনভিন্সিং বিকজ ইট ইন্সপায়ার, এটা অনুপ্রেরণা জাগায়। কি অনুপ্রেরণা জাগায়? হোপ, অর্থাৎ আশা জাগায়। অ্যান্ড ইম্পেসি, জোর আরোপ করে দ্য ভ্যালু অফ এভরি লাইফ, অর্থাৎ প্রতিটি জীবনের গুরুত্বকে, ইম্পেসির যুদ্ধে অর্থাৎ গুরুত্ব আরোপ করা। এই হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার। তো তোমরা যদি ঠিক এইভাবে ধৈর্য সহকারে ভিডিওটি লক্ষ্য করে মনোযোগ সহকারে পড়ে অ্যান্সার করো, তাহলে আশা করি পরবর্তী কবিতাগুলোও ঠিক এইভাবেই তোমরা একা একাই পড়তে পারবে। শুধু বাংলা করবে, আর কিচ্ছুর দরকার নেই, অবশ্যই তোমরা পারবে। আর পরবর্তী কবিতারও ভিডিও আপলোড করা হবে পর্যায়ক্রমে। এই প্রত্যেকটি ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য ভেরি বেস্ট, হোপ টু সি ইউ নেক্সট।